গুড ইভিনিং ফ্রেন্ডস। অনেক দিন বাদে আমি এলাম। আহ, মন মেজাজ ভালো নেই। পরিস্থিতি আপনি জানেন যে এখন আজকের ডেটে কলকাতায় যা চলছে তাতে মন মেজাজ প্রচণ্ড খারাপ। কাজে প্রপারলি মন লাগাতে পারছি না। মনের মধ্যে একটা মানে কীরকম একটা দোলচাল চলছে যে আদৌ সব জিনিসটা ঠিক হবে কি হবে না। আজকের ভিডিওটা আমি কিছু কথা বলবো, কিছু কথা শেয়ার করব, যেগুলো আমার মনের মধ্যে অনেক দিন ধরে মানে ঘুরপাক খাচ্ছে। এবং আমি কিছু তথ্য হাতে নিয়েই আপনাদের সামনে আমার এই প্রতিবেদন রাখছি। এটাকে কোনো পলিটিক্যাল রং দেবেন না। হয়তো কথাগুলো কিছু ক্ষেত্রে সত্য, কিছু ক্ষেত্রে নাও সত্য হতে পারে। তো রিলেটেড টু কস্তুরী এইটুকুনি আমি বললাম। মানে আমি মানে লোকের মধ্যে কোনো লোক যদি কোনো ভুল কাজ করে, কোনো না কোনো সময় না তার অবচেতন মনে হয় যে আমি কাজটা ঠিক করলাম, আমি কাজটা ঠিক করলাম, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমি কোনো ভুল করিনি, কিন্তু আমার মনের মধ্যে একটা প্লে সবসময় হতেই থাকে যে আজকে কস্তুরী থাকলে, কস্তুরী অবশ্যই আমি এবং বাবু দুজনেই কস্তুরী থাকলে আমাদের যা দিন আমরা কাটাচ্ছি সেই দিন হয়তো দেখতে হতো না। কিন্তু কিভাবে শুরু করব সেটাই এখনো আমি ঠিক করতে পারছি না। প্রথম কথা হচ্ছে শুরুটা করি যখন কোভিডের সময়, ভরা কোভিডের সময়, তখন কস্তুরীর শরীর খারাপ হলো। কস্তুরীকে হসপিটালে অ্যাডমিট করলাম। অ্যাডমিট করার পর যখন দেখা গেল হিমোগ্লোবিন পড়ে গেছে, কিন্তু যেহেতু কোনোদিনও তখন বেরোচ্ছে না, কিছু না, কোনো কোভিড সার্টিফিকেট নেই, হসপিটাল বলছে যে কোভিড সার্টিফিকেট না হলে যে কোভিড আছে কি কোভিড নেই, যতক্ষণ না দেখছে ততক্ষণ আমরা জেনারেল কোভিডের সঙ্গেই রাখবো। যখন টেস্ট হয়ে রেজাল্ট এসে যাবে তারপরে আমরা ওয়ার্ডে শিফট করব। প্রথম ভয়ে আমি সেদিনকে পেয়েছিলাম কস্তুরীকে নিয়ে। বাবু আর আমি বোধহয় সেদিন রাত্রিরে আমরা শুতে পারিনি। ওকে হসপিটালাইজড হওয়ার পর আমরা বোধহয় সারা রাত্রিরই জেগেছিলাম। বাবু ফোন করে গেছিল যে বেড নম্বর 4 এর পেশেন্ট কেমন আছে। ঠিক আছে, সেটা পরের আমি যে ইয়েটা করছি মাঝখান থেকে কথা বলিস না। তারপরে ডাক্তার বললো ফিস্চুলা করতে হবে। ফিস্চুলা, ওর তো কোনো প্রবলেম নেই, কেন ফিস্চুলা করতে হবে? তখনও আমি জানতাম না ফিস্চুলাটা কোথায় করতে হবে, কি করতে হবে। না আপনার কিডনির কন্ডিশন ভালো নয়, আপনাকে ইন ফিউচারে ডায়ালিসিস নিতে হতে পারে। আমি তখনও পজিটিভ হয়েই চলতাম যে ইয়েস, ওকে আমি ঠিক করে রাখবই। 1 মিনিট আমি একটুখানি পজ করছি।
ঠিক আছে? তো তারপরে ডাক্তার দেখানো, ডাক্তারের খোঁজ করা, ডাক্তার দেখানো, সেগুলো আপনারা সবাই জানেন। কস্তুরী নিজেও নিজের ব্লগে বলে গেছে। লাস্ট যখন চার্নকে ভর্তি হলো তখন ওর ডায়ালিসিস স্টার্ট হয়ে গেল। তার আগে হ্যাঁ, আমৃতে ভর্তি হয়ে ওর হাতের ফিস্টুলা হলো। আমার মনে আছে ডক্টর অর্ঘ্য মজুমদার তখন দেখতেন। তো উনি বললেন ফিস্টুলাটা আপনি করিয়ে নিন, কেননা ক্রিয়েটিনিন যে হচ্ছে আপ ডাউন হচ্ছে, ইন ফিউচারে আপনার লাগবে, আদারওয়াইজ গলা দিয়ে করতে হবে। তখন তো মনের মধ্যে একটা ভয় ছিল, গলা দিয়ে করতে হবে। ডায়ালিসিস কী জিনিস সেটা নাম জানতাম ডায়ালিসিস, কিন্তু কিভাবে হয়, কি করে হয় তা জানতাম না। কোনো দিন ডায়ালিসিস রুমে ঢুকিও নি। আমি অনেক পেশেন্ট ঘেটেছি, ক্যান্সার পেশেন্ট, আমার বাবা ক্যান্সারের পেশেন্ট ছিল, আমার পিসি ক্যান্সারের পেশেন্ট ছিল, আমার ছোট পিসি তার নার্ভের প্রবলেম ছিল। তো পেশেন্ট আমি অনেক রকম দেখেছি, হার্টের প্রবলেম দেখেছি, কিন্তু কোনো দিন ডায়ালিসিস আমাদের বাড়িতে কাউকে নিতে দেখিনি বা জানতামও না। তো যাই হোক, অপারেশন হলো, ও বাড়িতে এলো, সেসব ভিডিও আপনারা দেখেছেন। তারপরে ডায়ালিসিস রেগুলার বেসিসে স্টার্ট হয়ে গেল। তখন কোভিডের সময় আমি এটুকুনি জানতাম, কিডনি বাড়ির লোককে যদি পাওয়া যায় খুব ভালো, নয়তো বাইরের থেকে কিডনি অ্যারেঞ্জ করা যায়। এবং যাদের যাদের শুনেছি বা ওইখানে যারা থাকতো, কারুর অপারেশন হয়েছে, কারুর হবে, এরকম প্রচুর লোকের সঙ্গে তো যোগাযোগ হয়েছে। কেউ হয়তো নিজের বাড়ি থেকে দিয়েছে বা কারুর বাইরে থেকে করানো হয়েছে, নেওয়া হয়েছে। তখন একটা লামসাম বাজেট তখন করা হয়েছিল যে কিডনি পাওয়া যাবে, এবং কিডনি ব্যবস্থাও করে নিয়েছিলাম। যে দেবে বলেছিল সে কোনো গ্রামের কোনো ছেলে বা মেয়ে, এরকম কিছু একটা, সঠিক মনে নেই, হয়ে গেছে 2-3 বছর হয়ে গেছে। ফান্ডও আমরা রেজ করেছিলাম, আপনারা সবাই জানেন, কিন্তু আলটিমেট যে ফান্ডটার দরকার ছিল সেই ফান্ড পর্যন্ত যেতে পারিনি। কেন, অলরেডি সেই সময় একটা ভয়ঙ্কর মিস আপ হয়েছিল আমাদের সঙ্গে। সেটা হচ্ছে কস্তুরীর যে মেডিক্লেম ছিল, আমাদের মানে আমার বলবো না, কস্তুরীর বাড়ির তরফ থেকে যে মেডিক্লেম করতো তাকে বারবার বলেছিলাম যে দাদা মেডিক্লেম, বলো দাদা এখন তো সব বন্ধ, এখন কিছু হবে না, আমি করে দেবো, আপনাকে চিন্তা করতে হবে না। আমার মাইন্ডে আছে যে ঠিক আছে, যখন রিওপেন হবে ও করে দেবে। আলটিমেটলি যখন শুনলাম যে কিছু করেনি, তখন তো আমার মাথায় হাত। এবং তার মধ্যে 3বার হসপিটালাইজড হয়েছে, 3বারই যে হচ্ছে ক্যাশে করতে হয়েছে। আর একবার মোটামুটি অপারেশন, হসপিটাল চার্জেস সব কিছু মিলিয়ে একবার 60,000, একবার 1,10,000, চার্নকে যখন হলো মোটামুটি 1,20,000,
মোটামুটি 3 লাখের ওপরে খরচা হয়ে গেছে। একটা মানুষের একটা কত থাকতে পারে যে সেই জন্য ফান্ডও রেজ করা হয়েছিল। অনেকে সেই সময় বলেছিল আপনার এত প্রপার্টি আছে, এই আছে, আপনারা বিক্রি করে কেন করছেন না? দেখুন, বিক্রি করলে বিক্রি করে দেওয়া যায়, কিন্তু প্রথম কথা হচ্ছে গ্যারান্টি। তারপর যখন জানলাম যে তার যে কিডনিটা দেয়া হবে, সেই কিডনির পুরো হিস্ট্রি চেক করতে হবে। এবার হিস্ট্রি কোথা থেকে চেক করব? তার কোনো দিন কোনো কিছু, দেখুন, যে আমাদের ইন্ডিয়াতে কিডনি বাইরে থেকে নেওয়া, দ্যাটস ইল্লিগাল। কিন্তু ইল্লিগাল কাজটা হয়, এবং আগেও আমি শুনেছি খুব বেশি হলে 6-7 লাখ টাকার মধ্যে কিডনি অপারেশন হয়ে যায়, সব কিছু হয়ে যায়। ওয়্যারাজ আমি যখন যার থ্রু দিয়ে কিডনি অ্যারেঞ্জের ব্যবস্থা করতে গেছিলাম, তখন আমাকে বলেছিল, দাদা 14 কমে কিছুতেই হবে না। এবং শুরুতে আমি যে কথাটা বললাম, পলিটিক্যাল টাচ থাকবে, কিন্তু আমি পলিটিক্যাল হিসাবে নিচ্ছি না। কালকে হঠাৎ করে আমার কাছে একটা প্রতিবেদন এলো। সেই প্রতিবেদনে এই হসপিটাল রিলেটেড, মানে কলকাতার হসপিটাল রিলেটেড, যে দেখুন, কলকাতার হসপিটালে চক্র আছে, সবাই জানে, এটা মানে ন্যাচারাল ট্রুথ। এটা নিয়ে কোনো কারুর দ্বিমত হবে কিনা আমি জানি না। এবং অনেক মিডলম্যানও আছে যারা এইসব অ্যারেঞ্জ করিয়ে দেয়, সব কিছু করে দেয়। কালকে প্রতিবেদনটা পড়ার পর আমার মনের মধ্যে একটা রিপারকেশনস হতে আরম্ভ করলো, যেটা আমি শুনে এসেছিলাম 7 lakhsের মধ্যে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, সেইটা আমার গিয়ে কস্ট পড়ছে 35 lakhs, মানে 5 গুণ। সাধারণ মানুষ কোথা থেকে 35 লাখ টাকা জোগাড় করবে? এটা একটা ভাবনার বিষয়। আমার তো মনে হয় যে বাইরের দেশে যেরকম যা শুনেছি, যে কেউ যদি স্বেচ্ছায় দিতে চায় সে দিতে পারে, তার জন্য কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এটা একটা দুষ্টু চক্র হয়ে যাচ্ছে দিনকে দিন, এবং মানুষরা বাধ্য থাকছে সেই দুষ্টু চক্রের মধ্যে হাত ধরে নিজের পরিবারকে বাঁচানোর জন্য। কিন্তু এইভাবে কতদিন? আর আজকে আমাদের যা লাইফস্টাইল এবং আমরা যা খাচ্ছি, কি খাচ্ছি সেটাই জানি না, তার মধ্যে কি মেশানো হচ্ছে। আমি ডেলি আরামবাগ যাই, কলকাতা ছাড়লাম, হাওড়া ঢুকে হুগলি ঢুকলাম, চণ্ডীতলা ক্রস করার পর ক্ষেত। আমরা দেখছি কি, ধান লাগলো, ধানের পর সর্ষে লাগছে, আলু লাগছে, আবার ধান লাগছে, বাদাম হচ্ছে, ওই একই খেতে, এতটাই উর্বর। শুধু কি উর্বর, তার মধ্যে পোকাও লাগছে, সব কিছুই লাগছে। তার জন্য যে পেস্টিসাইডগুলো ইউজ হচ্ছে,
সেগুলো আমাদের শরীরে কি ক্ষতি করছে সেটা কি আমি জানতে পারছি? আলু উঠছে, তারকেশ্বর আপনারা সবাই জানেন যে আলুর মানে পুরো পশ্চিমবঙ্গে আলু সবচেয়ে বেশি তারকেশ্বরে উৎপাদন হচ্ছে। এবং আপনারা বাজারে গিয়ে দেখবেন, যখন আলু নেবেন দেখবেন আপনার হাতে মাটির মতন একটা পাউডার লেগে থাকে, সেটা কিন্তু কেমিক্যাল, যাতে আলুতে কোনো পচন না ধরে। বা ইভেন যে কোনো সবজি, আপনি সাউথ 24 পরগনার দিকে চলে যান, টাকির রাস্তায় চলে যান, বারাসাত থেকে টাকির রাস্তায় যান, বা ভাঙড়ের দিকে যান, বা রাজারহাট থেকে খড়িবাড়ি হয়ে সোজা যদি যান টাকির দিকে, ওখানে সমস্ত সবজি মানে গাজর, ক্যাপসিকাম, এগুলো সমস্ত চাষ হচ্ছে। আবার নদিয়ার দিক থেকে, রানাঘাটের দিক থেকে যারা আসেন তারা জানেন যে বিকেলের যখন ট্রেন আসে তাতে ভেন্ডি, পটল, সবজি এগুলো সব ওই দিক থেকে, মদনপুর বা আরও যে স্টেশনগুলো আছে ওখান থেকে সমস্ত বড় বড় ঝাঁকাতে করে সবজি আসছে। এবং সবজিগুলো যখন ওঠে তাকে তার মানে সাজসজ্জা হচ্ছে, তাকে রঙের মধ্যে চোবানো হয়। আজকের ডেটে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে একটা রাঙা আলু কিনতে গেলে রাঙা আলুর রঙটা দেখলে না একদম ডার্ক পিঙ্ক, কিন্তু অ্যাকচুয়াল কি রাঙা আলুর রং সেটা নয় তো। মানে আমরা কি বিষ খাচ্ছি আমরা নিজেও জানি না। এবং সেই সময় যখন কস্তুরীকে দেখুন, আমার বাড়িতে তো প্রাণী বলতে আমরা তিনজন, আমি, কস্তুরী আর বাবু তখন ছিলাম। এখন আমি আর বাবু, কস্তুরী তো আমাদের ফাঁকি দিয়েছে। তখন কস্তুরী নিজেই বলল যে আমি যে কিডনিটা নেব বাইরের লোকের কাছ থেকে, সেই কিডনিটা নিয়ে আমি যদি আবার অসুস্থ হয়ে যাই। দেখুন, সবাই মানুষ কোনো কাজ করতে গেলে না আগে নেগেটিভটা নিয়ে চলে। পজিটিভ চিন্তা ভাবনা আমার আছে, সবসময় পজিটিভ চিন্তা করি, কিন্তু কোনো না কোনো যেখানে একটা বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট 35 lakhs, বুঝতেই পারছেন, তারপরে তার ওষুধ চলবে, সেটাও মোটামুটি সেটার একটা কস্ট। তো চিন্তা ভাবনা করেই তো এগোতে হতো। তখন আমার মনে হয়েছিল যে না, আমি কোনোভাবেই কস্তুরীকে কিডনি রিপ্লেসমেন্ট করাবোই। কিন্তু যখন দেখলাম পুরো ফান্ড হলো না বা হচ্ছে না, তখন কস্তুরীও যেন না, এমনিও কস্তুরী যেন একটুখানি নিজে থেকেই একটুখানি ব্যাক গিয়ার মারতে থাকলো যে না, আমি কিডনি ট্রান্সপ্লান্ট করাবো না। কেননা গ্যারান্টি তো কেউ ডাক্তারও দিতে পারে না। ভাগ্য যদি ভালো থাকে তাহলে 10 বছর আরও, আর ভাগ্য যদি খারাপ থাকে 6 মাসের মধ্যে, 6 মাস, হ্যাঁ 6 মাসের মধ্যেই আবার খারাপ। এরকম হয়েওছে আমাদের ওখানেই। কেপিসিতেও ডায়ালিসিস নিত। কেপিসিতে একটি ছেলে ছিল যার মা প্রথমে তাকে কিডনি দেয়। সেই কিডনিটা নিয়ে 1 বছর ঠিক থাকার পর তার আবার ফেলিওর হয়ে যায়, সে আবার ডায়ালিসিসে চলে আসে। তার মা দিয়েছিল, সেই জন্য অত কস্ট লাগেনি, অপারেশন কস্ট লেগেছিল। তারপরে
সে তার জমি জমা বিক্রি করে, সে যেহেতু গ্রামের দিকে থাকে, কাউকে ধরে সে আর একটা কিডনি আবার অপারেশন করে। এবং মজার কথা, সেকেন্ড টাইমও সেই কিডনিটা ফেল হয়ে যায়। এবার আপনারা বলুন, যে আমার মনের মধ্যে আজকে তো আমি আমার প্রিয় জিনিসকে হারিয়েছি, বাবু তার মাকে হারিয়েছে, কিন্তু আমাদের মনে একটা সবসময় ঘুরে বেড়ায়, সেই সময় কি যে করে হোক রিস্ক নিয়ে কিডনিটা চেঞ্জ করে দিলে ভালো হতো। জানি না, এর উত্তর এখনো আমি খুঁজে পাইনি। মানে এই এই জিনিসটা না আমাকে মনের মধ্যে না খুব, হয়তো পজিটিভ হয়েই বলছি, হয়তো আরও কস্তুরী আমাদের সাথে থাকতো। দুদিন আগে আমরা এক্সিবিশানে গেছিলাম, এক্সিবিশান করে বাবু বেশ, মানে বাবুর যে একটা মনের মধ্যে দোলচাল ছিল সেটা একটু কেটেছে। ও রাত্রে যখন আমরা ফিরছি তখনও আমাকে বলছে যে মাম্মি থাকলে কত খুশি হতো। আমার তো মনের মধ্যে কাঁদছে, মনটা কাঁদছে, আমি তো আর ওর সামনে কিছু বলতে পারছি না, কিন্তু আমার মনের মধ্যে এটাই এখনো প্লে করে যাচ্ছে, আমি কি খুব ভুল ডিসিশন নিয়েছিলাম? জানি না, আমি উত্তর খুঁজে বেড়াচ্ছি। তো এই উত্তর পাবো কিনা জানিও না। হয়তো অনেকে বলবেন যে করিয়ে নিতে পারতেন, করিয়ে হয়তো নিতে পারতাম, কিন্তু তারপরে সেটা মেনটেন করতে পারতাম, সেটাও একটা বড় বিগ কোশ্চেন ছিল। জানি না, হঠাৎ করে কালকের প্রতিবেদনটা পড়ে আমার মনে হলো যে স্বাস্থ্যতে, মানে একটা প্রতিবেদন এসেছিলো যেখানে মানে সারা বছরে কত 2 নম্বরই হয়ে পয়সা ওঠে তার একটা হিসেব দিয়েছিল, তাতে সব কিছু ইনক্লুড ছিল, শুধু কলকাতার সব কিছু ইনক্লুড ছিল। সেটা পড়ে একবার মনে হলো না, আমরা ঠিক ডিসিশন নিয়েছিলাম, আর একবার মনে হলো একবার করিয়ে দেখতে পারতাম। কিন্তু আমার মেন বক্তব্য যেটা, স্বাস্থ্য এমন একটা জিনিস যেখানে এসব জিনিসগুলো কি থেকে দূরে থাকা যায় না? কত গরিব মানুষ, তারা হয়তো এই রোগের জন্য চিকিৎসা না করিয়েই মারা যায়। আমি নিজেও স্বাস্থ্যের সঙ্গেই যুক্ত আছি, অনেক কিছু উপলব্ধি হয়, কিন্তু কাকে বলবো? তাই আপনাদের কাছে সমস্ত জিনিসটা শেয়ার করলাম। আপনারা জানাবেন প্লিজ যে আমি ভুল ছিলাম না আমি ঠিক। জানি না উত্তর, আমি এখনো পর্যন্ত আমার কাছে আমি এই জিনিসটা খুঁজে পাইনি, কিন্তু মন আমাকে বিচলিত করে এই জিনিসের জন্য। চলুন আজকে এই পর্যন্তই থাক, প্রতিবেদনটা একটু বড় হলো, নেক্সট আবার আসবো, আমি আসি বা বাবু আসি। টাটা, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই
পাশে থাকবেন।